আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। এখন প্রধান বিরোধী দলে কে যে আসলের হয়ে ব্যাট করছেন আর কে যে আদির হয়ে ব্যাট করছেন তা ঠিক বোঝা না গেলেও কেউ যে কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তা একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার। সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটের বেশ কয়েকটি দিককে স্বাগত জানালেও সংখ্যালঘু উন্নয়নে ব্যয় বরাদ্দ কমানো নিয়ে শুভেন্দু অধিকারীর সরকারকে বিধেয়েছিলেন বিদ্রোহী তৃণমূলের নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত পন্থীদের বৈঠকে জাতীয় কর্মসমিতি গঠন করা হয়। সোমবারে কিন্তু বিজেপির এই রাজ্য বাজেট নিয়ে স্পিকটি নোট ছিল মমতাপন্থী নেতৃবৃন্দ। মঙ্গলে রাজ্য বিধানসভার অধিবেশনে একেবারে অন্য মেজাজে দেখা গেল বেলেঘাটার বিধায়ক তথা আদি তৃণমূল মানে কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে। এই প্রথমবার নির্বাচিত হয়ে বিধানসভায় পা রেখেছেন কুণাল বাবু। সবে মাত্র শুরু হয়েছে বাজেট অধিবেশন। বাজেট পেশের পরদিনই আলোচনা শুরু হয়েছে আর সেখানেই একেবারে স্বমহিমায় কুণাল বাবু। কালীঘাটপন্থী এই নেতা দলের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে যে সাবলীলভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, এখানে অবশ্য উত্তর নয়, প্রশ্ন তুললেন। কখনো আবার স্পিকারের উদ্দেশ্যেও জানালেন তাঁর আবেদন, আবার কখনো স্পিকারকে মনে করিয়ে দিলেন এই প্রথমবার তিনিও তাঁরই মতো বিধায়কই পদে বসেছেন, অর্থাৎ স্পিকার হয়েছেন। বিধানসভা ভবনে মঙ্গলবার রাজ্যপালের ভাষণের ওপর এই আলোচনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক নাটকীয়তা তৈরি হলো তা কার্যত ছাপিয়ে গেল মূল সরকারি আলোচ্য সূচিকে। দিনের একেবারে শুরু থেকেই অধিবেশন কক্ষের পরিবেশ ছিল টান টান, কিন্তু সময় গড়াতেই তার রূপ নেয় এক ব্যতিক্রমী রাজনৈতিক নাট্যমঞ্চে। হ্যাঁ, নাট্যমঞ্চই তো, নাটক ছাড়া আর কি বা বলা যেতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন, দুই শিবিরের প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি এবং শাসক শিবিরের নীরব পর্যবেক্ষণ সব মিলিয়ে মিশিয়ে বিধানসভা পরিণত হয় এক অপ্রত্যাশিত রাজনৈতিক থিয়েটারে। পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে শাসক দল বিজেপির বিধায়কদের একাংশ কটাক্ষ করে বলতে শুরু করেন, আমাদের আর আলাদা করে কিছু করতে হচ্ছে না। বিরোধীদের দুই অংশই একে অপরের বিরুদ্ধে এমন সব বক্তব্য দিচ্ছেন যা শাসক হিসেবে তাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলের নজর ছিল মূলত বিরোধীদের অবস্থানের দিকেই। বিধানসভায় স্পষ্টতই 3টি আলাদা প্রবণতা লক্ষ্য করা যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবির, অন্যদিকে দলের অভ্যন্তরে গড়ে ওঠা তথাকথিত বিদ্রোহী গোষ্ঠী যার নেতৃত্বে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর এই বিভাজনের ছায়া মঙ্গলবারের আলোচনায় বারবার প্রতিফলিত হয়। বক্তৃতা পর্বে একে অপরের বিরুদ্ধে সরাসরি আক্রমণ না করলেও ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ভরে ওঠে অধিবেশন কক্ষ। দিনের শুরুটা একেবারে অন্যরকমভাবে হয়েছিল এবং সেখানেই বিতর্কের সুরটা বেঁধে দেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। বক্তব্য রাখতে উঠে তিনি শাসক দলের সহকর্মীদের উদ্দেশ্যে একাধিক তীব্র কটাক্ষ করেন। তার বক্তব্যের একটা অংশ ছিল যেটা বিশেষভাবে আলোচনার কেন্দ্রে আসে, যেখানে তিনি বলেন 5 বছর ভালো করে কাজ করুন যাতে ডিম খেতে না হয়।
এই টিম সংক্রান্ত মন্তব্য ঘিরেই কক্ষ জুড়ে মুহূর্তেই হাসির রোল ওঠে। ট্রেজারি বেঞ্চের একাংশ হেসে ওঠেন, অন্যদিকে বিরোধীরা টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান। শোভন মুখার্জির বক্তব্যে পরোক্ষভাবে আগের সরকারের প্রশাসনিক অদক্ষতা, অক্ষমতা, যেটাই বলিন না কেন, এবং সঙ্গে জনমুখী কাজের যে অভাব তাকে স্পষ্ট করে দেয়, এমনটাই অন্তত মনে করছে রাজনীতির কারবারিরা। আর তারপরেই তিনি নাম না করে একাধিক মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যেমন কৃষি দপ্তরের প্রসঙ্গে তার মন্তব্য, আমি পুরোহিত, পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কিভাবে যেন কৃষিমন্ত্রী হয়ে গেলাম। অধিবেশন কক্ষে নতুন বিতর্কের জন্ম দেয় তার এই মন্তব্য। পূর্বতন সরকারের কৃষিমন্ত্রীকেই যে তিনি বিদেশেন তার বলার অপেক্ষা রাখে না। তারপরই বক্তব্য রাখেন কুণাল বাবু। এদিনের যাবতীয় লাইমলাইট একাই কেড়ে নেন কুণাল ঘোষ, কখনো তীর্যক মন্তব্যে, আবার কখনো রঙ্গরসিকতায়। শোনাবো কুণাল বাবুর প্রথমবার বিধায়ক হিসেবে রাজ্য বাজেটের আলোচনা পর্বে ভাষণের কথা। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পাঁচলা হাওড়া ইউনিক হোটেল, রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, রেস্টুরেন্ট সহ সব সুবিধা। আপনার বিশেষ দিনকে করুন আরো স্মরণীয়। যোগাযোগ করুন 9836697970 নম্বরে। সম্রাজ্ঞী নার্সিং হোম, এখানে পরিচ্ছন্ন পরিবেশে আমরা সুচিকিৎসা দিয়ে থাকি। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা জেনারেল সার্জারি, গাইনি, মেটার্নিটি, মাইক্রো সার্জারি ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে। আমাদের পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন 9/163 যশোর রোড পূর্ব, অম্বিকা সিটি, বারাসাত, কলকাতা 125। মোবাইল নাম্বার 8272942780 এবং 9434102626। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। মঙ্গলবারের এই বিধানসভা অধিবেশনের কেন্দ্রবিন্দুতে ছিলেন কুণাল ঘোষ। কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল নেতার উপস্থিতি কক্ষের রাজনৈতিক ভারসাম্য একেবারে বদলে দেয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। শুরু থেকেই কুণাল ঘোষ এমন আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখতে শুরু করেন, মনে পড়ে যাচ্ছিল ওয়ান্ডারার্সের বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে বুঝি বা সচিন তেন্ডুলকর বাউন্ডারি মারছেন পর পর। বিরোধীদের পাশাপাশি তিনি শাসক দলের একাংশের বিরুদ্ধেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্যের মূল লক্ষ্যই হয়ে ওঠে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবির। বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন কুণাল ঘোষ এবং বিধানসভার স্পিকারের মধ্যে সরাসরি বাকযুদ্ধ শুরু হয়ে যায়। আলোচনার সময় স্পিকার কড়া সুরে কুণালকে সতর্ক করে বলেন তিনি নিয়ম বহির্ভূত বক্তব্য রাখছেন এবং তিনি যে মূল বিষয়ের বাইরে বেরিয়ে যাচ্ছেন সেটাও স্মরণ করিয়ে দেন অধ্যক্ষ। এই মন্তব্যের জবাবে কুণাল ঘোষ বলেন, আপনি স্পিকারের আসনে বসে আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। আপনি নিজেও প্রথমবার এই পদে এসেছেন, আমি কি আপনাকে রসগোল্লা খাওয়াবো নাকি? বস্তুত এই প্রশ্নে একদিকে যেমন হাসির রোল অধিবেশন কক্ষে ওঠে, ঠিক তেমনি টেবিল চাপড়ে সমর্থনও করেন অনেকে। তবে শাসক দলের বিধায়করা হাসতে থাকেন। ঋতপন্থীরাও টু শব্দটি করেনি। এরপরের ঘটনার জন্য হয়তো বা তৈরি ছিলেন না ঋতপন্থী আসল তৃণমূল বলে দাবি করা বিধায়করা। ঋতব্রতদের মেরুদণ্ডহীন বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন দলীয় নীতির বাইরে গিয়ে একটি বিকল্প শক্তি কেন্দ্র তৈরি করার চেষ্টা চলছে। কুণালবাবু স্পিকারের উদ্দেশ্যে বলেন, তিনি যখন সাধারণ মানুষের কথা বলতে চাইছেন তখন তাকে বাধা দেওয়া হচ্ছে, অথচ যারা ব্যাকডোর দিয়ে এসে আজ বিরোধী দলের আসনে বসে আছেন তাদের বক্তব্যে সবাই টেবিল চাপড়াচ্ছে। কার্যতই ক্ষুব্ধ দেখায় এই সময় কুণাল ঘোষকে। কুণাল ঘোষ তার বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, যেসব নতুন গোষ্ঠী তৈরি হয়েছে সেখানে থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন সিবিআই, ইডি, পুলিশের তদন্তগুলি সঠিকভাবে এরপর এগোবে তো? প্রশ্ন তোলেন। ঠিক এই সময় কার্যত মুখটা একেবারে চুন হয়ে গিয়েছিল ঋতব্রতপন্থী বিধায়কদের।
বিতর্ক চলাকালীন কুণাল ঘোষ নাম না করেই কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রীকে ইঙ্গিত করে মন্তব্য করেন। তার এই মন্তব্যে শাসক শিবির অবশ্যই উজ্জীবিত, কারণ বিরোধীদের এই যে বিভাজন, এর ফলে তাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। দিনের শেষে অধিবেশন কিছুটা শান্ত হলেও রাজনৈতিক উত্তেজনা থেকেই গিয়েছে। বিরোধী দলে অভ্যন্তরীণ টানাপোড়েন, নেতৃত্বের একাধিক কেন্দ্র তৈরি হওয়া এবং বিধানসভায় প্রকাশ্য এই বাকযুদ্ধ সব মিলিয়ে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যপালের ভাষণ ঘিরে যে আলোচনা হওয়ার কথা ছিল মূলত প্রশাসনিক নীতি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে, তা কার্যত ঢেকেই যায় ব্যক্তিগত আক্রমণ, দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং কৌশলগত রাজনৈতিক সংঘাতের আড়ালে। মঙ্গলবারের এই অধিবেশন তাই শুধু একটা সংসদীয় আলোচনা নয়, বরং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটা প্রতিচ্ছবি হয়ে রইল, যেখানে মতভেদ আর আড়ালে নেই, প্রকাশ্যে মঞ্চে তার পূর্ণাঙ্গ একটা প্রদর্শনী চলছে। ছিল রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা, কিন্তু মঙ্গলবার বিধানসভার অন্দরে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের এই তুমি তোমরা আমি আমরার জেরে রাজ্যপালের ভাষণ ঢাকা পড়ে গেল দলের অভ্যন্তরীণ রাজনীতিতে। আর তৃণমূলের ঘরের লড়াই আড়াল ছেড়ে চলে এলো একেবারে প্রকাশ্যে। স্বভাবতই মুখে চওড়া হাসি পদ্ম শিবিরে। আর আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার।